মানুষ হয়ে জিনের প্রেমে পড়তে লজ্জা করল না? কথাটা এত জোরে বলা হলো না, কিন্তু ঘরে যেন বজ্রপাত হলো। নিসারা চুপ করে বসেছিল, মাথা নিচু করে। তার চোখের নিচে হালকা নীলচে দাগ। কোনো স্বপ্নে ঘুম কেটেছে তার, আবার কোনো স্বপ্নেই সে হারিয়েছে নিজেকে। অবশেষে সে খুব শান্ত গলায় বল, প্রেমে পড়িনি, আম্মা। একটু থেমে নিঃশ্বাস নিল। আমি তো ভালোবেসেছি। আমার রুহের সঙ্গে মিশে গেছে ও। তার মায়ের চোখ কুঁচকে উঠল। নিসারা মায়ের কিছু বলার আগেই বলে ফেলে, ভালোবাসলে তো মোহ কেটে যেত এক সময়ে। কিন্তু আমি তো ডুবে গেছি, আম্মা। নিঃশব্দে, গভীরে, ওর ভিতরে। তার মা কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। তারপর আচমকা ঠাস করে একটা চর। নিসারা কাঁদল না, চোখের কোণায় এক বিন্দু জলও এল না। চড়টা বেশ জোরেই পড়েছিল। ঘরের ভেতর কিছুক্ষণ একদম চুপচাপ। নিসারা কাঁদল না, শুধু চোখ বন্ধ করল ধীরে। তারপর মাথার ভেতরে যেন ঢেউ উঠল। গত 5 বছরের গল্পেরা একে একে সামনে এসে দাঁড়ালো। ছোট ছোট দৃশ্য, শব্দহীন ছবি। পথের ধারে পড়ে থাকা একটা পুরনো আয়না। আয়নার ভেতরে কুয়াশা। আর কুয়াশার মাঝখান থেকে বেরিয়ে আসা এক জোড়া চোখ। প্রথম প্রথম ভয় পেয়েছিল নিসারা। পরে বুঝেছিল ওটা ভয় না, কিছু একটা ডাক। রাতে ঘুম ভেঙে দেখা এক ছায়ামূর্তি। তার কণ্ঠে কোনো জোর নেই, কিন্তু এক ধরনের অদ্ভুত শান্তি আছে। তুমি একা, নিসারা বলেছিল, সব সময়। তারপর থেকে সে আর একা ছিল না। একটা সাদা পাখি জানালার ধারে বসে থাকত। পাখিটার চোখ ছিল অস্বাভাবিক কালো। যে নাম ধরে ডাকত, নিসারা, তখন থেকেই এক নাম নিসারার রুহের সাথে মিশে গিয়েছে। রুহান ইলিয়ার। 16 বছরের কন্যার যৌবনের প্রথম আলো হয়ে ধরা দিয়েছিল রুহান ইলিয়ার নামক এক অন্য এক সত্তা, যে ছিল না মানব জাতির। তবে নিসারাকে ভালোবেসেছে ভয়ঙ্কর। নিসারার বাঁচার নতুন পথ হয়ে এসেছিল। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সালটা 1985। বেশ গরম পড়েছিল সেই বছর। নিসারার শরীর জ্বলছিল। ঠান্ডা ঠান্ডা পানির জন্য মন হাঁফিয়ে উঠছিল। তবু বাধ্য মেয়ের মতো মাথায় পড়া রোদ নিয়েই সে থালাবাসন ধুয়ে যাচ্ছিল। তারা চিহ্ন। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিসারাকে দেখে নাফিসা বেগম রেগে উঠলেন। চোখ মুখ লাল করে বলে উঠলেন, এমন আহাম্মকের মতো দাঁড়িয়ে আছিস কেন? রান্নাঘরে গিয়ে থালাবাসনগুলো সাজিয়ে রাখো। নিসারা কিছু না বলে মাটির দিকে তাকিয়ে বলল, জি আম্মা। তারপর রান্নাঘরে ঢুকে এক এক করে থালাবাসনগুলো সাজিয়ে রাখল। হাতের তালুটা একটু কেঁপে যাচ্ছিল, হয়তো গরমে, হয়তো ক্লান্তিতে। রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে নাফিসা বেগম তার ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। এখন ডাকলে বিরক্ত হবেন তা সে জানে। আর শরীরটাও যেন পুড়ে যাচ্ছে ভিতর থেকে। বাতাস নেই, মাথার তালু দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কোনো কিছু আর সাতপাঁচ না ভেবে নিসারা ওড়না ঠিক করে নিয়ে বাড়ির পেছনের পুকুর ঘাটে চলে গেল। একবার ঠান্ডা পানিতে ডুব দিলেই শরীরটা একটু শান্তি আসবে এই আশায়। তারা চিহ্ন। নিসারা চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে এসেছিল। মা তার ঘরে গিয়ে শুয়ে পড়েছেন, এই সুযোগে একটু শান্তির খোঁজে পুকুরে চলে যাওয়া খুব অন্যায় কিছু মনে হয়নি তার। পুকুরের ঠান্ডা জল শরীর ছুতেই নিসারা মনে মনে বলেছিল, এইটুকু শান্তি আমি তো চাইতেন পারি। গোসল শেষে কাপড়টা ঠিক করে বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে ঢোকার সময়ই হলো বিপত্তি। নাফিসা বেগম দরজার ফ্রেমে দাঁড়িয়েছিলেন। তার চোখ দুটো রোদের থেকেও বেশি গরম। তোর কি মাথা ঠিক আছে? আমি শুয়ে পড়েছি মানেই অনুমতি ছাড়া যা খুশি করবি? আম্মা, শরীরটা খুবই খারাপ লাগছিল। তাহলে ডাকতে পারিস না? তুই কি এখন নিজের মাথামতো চলবি? নিসারা কিছু বলল না। ভেজা ওড়না ভাঁজ করে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নাফিসা বেগম একবার তাকালেন মেয়েটার দিকে। তারপর বললেন, তোর এই একগুঁয়েমি একদিন তোকে বড় মুশকিলে ফেলবে, নিসারা। তারপর সরে গিয়ে ঘরের দরজা ঠাস করে লাগিয়ে দিলেন। নিসারা তখনও দাঁড়িয়ে। জল গড়িয়ে পড়ছে, পায়ের আঙুল গিয়ে ঠেকেছে। তার মাথার ভিতরে শুধু একটা শব্দ বাজছে, একটু শান্তি চেয়েছিলাম শুধু। তারা চিহ্ন। নাফিসা বেগম মা ঠিকই, তবে সেই মা নন যারা মেয়ের ঘামে ভেজা কপালে হাত বুলিয়ে দেন, বা দুপুরের রোদের সময় এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেন। তার কাছে আদর মানে শাসন, ভালোবাসা মানে বাধ্য করা, আর দুর্বলতা, ওটা এক ধরনের অপরাধ। নিসারা কখনোই তার মায়ের কোলে মাথা রেখে কেঁদে উঠতে পারেনি। পেরেছে শুধু ভয় পেতে। ঘড়ির কাঁটা দেখে মায়ের ঘুম ভাঙার সময় হিসাব করে হাঁটতে। মায়ের হাঁটার আওয়াজ পেছনে এলেই নিসারার বুক ধড়ফড় করে। আর মুখের চামড়ায় এক টান পড়ে যায়, কারণ সে জানে, আজকেও কিছু না কিছু হবে। নাফিসা বেগমের চোখে মেয়েরা দু ধরনের, একটা যারা মাথা নিচু করে চলে, অন্যটা যারা মুখ ফেরায়। নিসারা, দুর্ভাগ্যক্রমে, মাঝখানে পড়ে গেছে। তার শরীরটা এখনো কিশোরীর, কিন্তু চোখে ক্লান্তি। একটা মেয়ের নয়, একটা বোবা প্রতিদিনের শ্রমিকের। তারা চিহ্ন। ড্যাশ 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 ড্যাশ। নিসারার বাড়ির ছাদে একটা ছোট্ট কুঠুরি ঘর আছে।
ঘর না বলে একে ভাঙ্গা এক স্মৃতির বাক্স বলা ভালো। অনেক বছর ধরে তালাবন্ধ ছিল। কারো কোনো দরকার পড়েনি ও ঘরে যাওয়ার। দরজায় মরচে ধরেছিল। জানালার কাচ ভাঙা, আর ভিতরে যেন ধুলো আর নীরবতার এক অস্পষ্ট রাজত্ব। গত মাসে বাবা হঠাৎ একদিন বললেন, ছাদের ঘরটা একটু পরিষ্কার করে দে, পুরনো জিনিসপত্র সরাতে হবে। আর মা জোরে বলে দিলেন, হ্যাঁ, নিসারাকেই দেই দায়িত্ব, অন্য কেউ সময় পাবে না। নিসারা চুপচাপ মাথা নেড়ে নিয়েছিল। আর ওই দায়িত্বই হয়ে গেল তার নিজের জায়গা খুঁজে পাওয়ার শুরু। ঘরের ধুলো সরাতে সরাতে হঠাৎ চোখে পড়েছিল এক আয়না। কারুকার্য করা, কাঠের ফ্রেমে বাঁধানো এক প্রাচীন আয়না। অর্ধেকটা ঢাকা ছিল কাপড় দিয়ে। আয়নার পাশে ছিল ভাঙা কিছু কাচের টুকরো, যেগুলো কোনো এক সময় হয়তো আলাদা আলাদা আয়না ছিল। নিসারা কাপড়টা সরিয়ে যখন পুরো আয়নাটা দেখল, তার মনে হলো কেউ যেন তাকে চুপচাপ দেখে হাসছে। শান্ত, নিঃশব্দ, ধৈর্যশীল। আয়নার চারপাশে ছিল লতাপাতার নকশা। আর উপরের বাদিকে খোদাই করে লেখা ছিল একটা অদ্ভুত চিহ্ন, যেটা কোনো ভাষায় লেখা কিনা সেটা সে বুঝতে পারেনি। ঘরটা অভিশপ্ত ছিল না, কিন্তু কিছু ছিল। একটা নীরবতা, একরকম অতীত, যা চোখে দেখা যায় না, কিন্তু টের পাওয়া যায়। সেই দিন থেকে ঘরটা তার নিজের হয়ে গেল। নিসারা কারো কিছু না বলে মাঝে মাঝে ছাদে উঠে যেত। দরজাটা একটু ঠেলে খোলার শব্দই ছিল তার একমাত্র সঙ্গী। কখনো কাঁদতে ইচ্ছে করলে, কখনো মনের ভিতরের কোনো কথা বলার দরকার হলে, সে এসে বসে পড়তো আয়নার সামনে। চুপ করে তাকিয়ে থাকতো আয়নার ভিতরের নিজের প্রতিচ্ছবির দিকে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল, ওটা শুধু তার প্রতিচ্ছবি নয়, আয়নাটা যেন ওকে বোঝে। এভাবেই নিসারা খুঁজে পায় তার মনের অনুভূতি প্রকাশ করার জায়গা। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। ঘুমটা খুব হঠাৎ নেমে এসেছিল। আয়নার সামনে বসে বসে কখন যে চোখ বুজে ফেলেছে, নিসারা নিজেও জানে না। হয়তো একটু বেশি মন খারাপ ছিল সেদিন। হয়তো একটু বেশি নিঃশব্দ ছিল চারদিক। ঘরের জানালায় বাতাস ঢুকছিল না। তবু আয়নার কাছে যেন ধোয়ার মতো কুয়াশা জমেছিল। তার মাঝেই সে ঘুমিয়ে পড়েছিল। স্বপ্নে সে একটা সাদা ঘরে দাঁড়িয়েছিল। ঘরটা একেবারে নিঃশব্দ। নেই কোনো মানুষ, নেই কোনো জানালা। তবে মাঝখানে দাঁড়িয়ে আছে সেই একই আয়না। কিন্তু এখন আয়নার গায়ে ধুলো নেই। কারুকার্যগুলো উজ্জ্বল, আর কাচটা একেবারে পরিষ্কার। নিসারা এগিয়ে গেল, আয়নার দিকে তাকালো। প্রথমে নিজের মুখটাই দেখতে পেল। তারপর সেই চেহারাটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আর উঠে এল অন্য এক মুখ। ছেলে মুখ, অদ্ভুত চোখ, চুল একটু লম্বা, চেহারায় কোনো ভয় নেই, তবু একটু বিষাদ আছে। ছেলেটা চেয়ে আছে তার দিকে, নিসারার দিকে, একটা না। তারপর এক সময় মুখ খুলে বলল, তুমি তো প্রতিদিন আমার ঘরেই বসে থাকো, তবু আমাকে কখনো চিনলে না। নিসারা কিছু বলল না, চোখের পাতা কাপল। স্বপ্নেও কেমন জানি গলা শুকিয়ে গেল। ছেলেটা আবার বলল, তোমার কান্নার শব্দ আয়নার কাছ পেরিয়ে আসে, আমি শুনি। নিসারা এবার কাপা গলায় শুধালো, তুমি কে? ছেলেটা হাসল না, চোখ নামিয়ে বলল, যার নাম তুমি জানো, তবু জানো না। আয়না কেঁপে উঠল হালকা। আর ঠিক তখনই ঘুম ভেঙে গেল নিসারার। ঘরের ভেতর নিস্তব্ধতা, আয়না তার জায়গায়, তারা চিহ্ন। ঘড়িতে তখন 5টা বাজে। দেয়ালের সাদা ঘড়িটা একটানা টিকটিক শব্দ করে চলছে। ছাদের ওপরের আকাশে মেঘ ছিল, তবে এখন হালকা করে রোদ পড়েছে উঠোনে। মেঝের উপরে আমপাতার ছায়া, তার মধ্যে নিসারার চুড়ির টুংটাং শব্দ। সে এক কোণে বসে কাপড় সেলাই করছিল। মায়ের পুরনো শাড়ির ছেঁড়া পাড় থেকে কাঁচি দিয়ে কেটে ছোট টুকরো বানিয়ে সে জোড়াতালি দিয়ে বানাচ্ছিল একটা থলি। কি করবে থলিটা দিয়ে, জানে না। তবু কাজের ভান করা ভালো। নিঃশব্দ থাকলেও যেন নিজের মনটা কোথাও ব্যস্ত থাকে। দেয়ালে হেলান দিয়ে রাখা একটা পুরনো গোলকুলোর মতো টুংটাং শব্দ করা ঘড়ি, যেটার ব্যাটারি ঢিল, তবু এখনো চলেই যাচ্ছে। বিরক্তিকরভাবে নয়, বরং এমন টোনে, যেটা বিকেলের নিস্তব্ধতার সঙ্গে মানিয়ে যায়। পাশের ঘরে মা গলা উঁচিয়ে বললেন, নিসারা, পানির হাঁড়িটা দেখে রাখিস, ফুটে গেলে আবার নষ্ট হইব। জি আম্মু, শান্ত কণ্ঠে উত্তর এল। কিন্তু নিসারার মন তখন অন্যদিকে। সে জানালার গা দিয়ে মাথা হেলিয়ে বাইরে তাকায়। হালকা বাতাসে জামগাছের পাতাগুলো নড়ছে ধীরে ধীরে। একটা কাঠবিড়ালি লাফ দিয়ে ডাল বদলালো। তার চোখের দৃষ্টিটা কেমন হালকা বিষণ্ণ হয়ে থাকে। সে জানে না কিসের জন্য। মনে হয় এই বিকেলটা, এই হাওয়া, এই পাখির ডাক, সব কিছু এত সুন্দর হয়েও কোথায় যেন অপূর্ণ। তার খুব ইচ্ছে করে একদিন নিজে থেকে কোথাও চলে যাবে। কোথাও, খুব দূরে নয়, কিন্তু যেখানে তার কণ্ঠস্বরটাকে কেউ চুপ করিয়ে দেবে না। দিন ঝরে পড়ছিল ধীরে ধীরে, ঠিক যেন ধুলোমাখা পাতা থেকে শিশির গড়িয়ে যায়। নিসারার আঙুলে তখনও শাড়ির সুতোর শেষ ছেঁড়া টুকরো লেগে। কিন্তু তার মন ততক্ষণে ছিঁড়ে বেরিয়ে গেছে একটি অব্যাখ্য অচিন অনুভবের দিকে।
রেডিওর শব্দ জানালার ফাঁক গলে ঘরে ঢুকছিল। কিন্তু কোথাও যেন ঘরের মধ্যে ছিল না। ছিল নিসারার বুকের ঠিক মাঝখানে। তোমারে যে ভালোবাসিছে, তারে অমন করে ভুলিও না। এই লাইনটা শুনে তার ভেতরে কেমন যেন বুকের নিচে চুপচাপ সরে যাওয়া কান্নার মতো একটুখানি দোলা লাগে। চোখ মেলে সে নিজের সত্তার দিকে তাকায়। আর নিজের ভিতরের কিশোরীকে খুব আস্তে জিজ্ঞেস করে আন্ডারস্কোর। এই আমিকেও কেউ ভালোবাসবে আর আমি তাকে আমরণ মনে রাখব। ভালোবাসার গভীরতা কতটা হতে পারে, তা নিসারা জানে না। সে জানে না কেউ কাউকে কতটুকু আপন করে নিতে পারে। জানে না কাউকে ভালোবাসা মানে আসলে কি। তবে প্রায় প্রতিদিন বিকেল নামার আগে নিসারা দেখা পায় এক রমণীর। এক নারী, যাকে গ্রামের মানুষ অপা বলে এড়িয়ে চলে। যার পায়চারিতে উঠোন সরে না। যার মুখের দিকে তাকালেই বয়স্কদের চোখে ঘৃণার ছাপ পড়ে। তবু নিসারার কাছে তিনি ঠিক উল্টো। এই গায়ের সবচেয়ে পবিত্র, সবচেয়ে শুদ্ধ মানুষ যদি কেউ থেকে থাকেন, তবে তিনি এই রমণী। এই রমণীর পাশে বসে নিসারা প্রথম বুঝেছে, ভালোবাসা মানে শুধু কারো নাম মুখস্থ রাখা নয়। ভালোবাসা মানে কারো ভেতরে ঢুকে নিজের ভেতরের মানুষটাকেও চিনে ফেলা। রমণী একদিন বলেছিলেন, ভালোবাসা মানে কেউ, বিশেষ করে ভয়ঙ্করভাবে নিজের থেকেও কেউ নিজের আমিটাকে বুঝতে পারবে, যার কাছে থাকলে আরাম অনুভব হবে। ঠিক এগুলো শিখেছে নাসারা সেই রমণীর কাছে। রমণীর বলা কথা এত অমায়িক যে সরসিকন্যা নিসারার মনও তার বুঝতে সক্ষম হয়েছে। এই রমণী নিসারার জীবনে যেন এক আশ্চর্য শিক্ষক, যার না আছে কোনো বই, না কোনো জ্ঞানগর্ভ ভাষণ, তবু যার প্রতিটি কথা নিসারার মনকে নতুন করে গড়ে তোলে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। রাত তখন পুরোপুরি নেমে এসেছে। ঘরের চালার টিনে কুয়াশার ছোঁয়া। রান্নাঘরের কুপিবাতিতে আলো কাঁপছে। আর নিসারার গায়ে ঘাম জমে আছে তীব্র আগুনের গরমে। আজ তার দায়িত্ব ছিল ডালনার সাথে আলু পটলের ঝোল রাধা। সে খুব যত্ন করেছিল, তবু কিছু একটা ভুল হয়েছে। ঝোলের মধ্যে লবণ কম, একটুখানি কম। তবে সে জানত না এই একটুখানি এত বিশ্রী শব্দের জন্ম দিতে পারে। নাফিসা বেগম তখন খেতে বসে প্রথম চামচ মুখে দিয়ে চোখ তুলে তাকালেন। এটা কি রাঁধলি? লবণের তো গন্ধ নাই। তুই কি অন্ধ নাকি? নাকি কানের পাশ দিয়ে মাথা গেলেই সব বন্ধ? নিসারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। শুধু ফিসফিস করে বলেছিল, ভুল হয়ে গেছে আম্মু, ঠিক করতাম। ঠিক করতাম না, ঠিক করতাম। কোন জায়গায় তুই ঠিক? কোন কাজেই তোর হাত চলে? তোরে কেউ রাখবে না কোনোদিন। তোর মতো মেয়ে শুধু সংসারের বোঝা হয়ে থাকে। তোর কপালে দুঃখ আর কান্না ছাড়া কিছু নাই। এই কথাগুলো নিসারার কানের ভেতর ঢোকে না। সে ঢোকে হৃৎপিণ্ডের গভীর কোনো অন্ধকার খোপে। তাকে যেন কেউ সেখান থেকে পাথর ছুঁড়ে মারে। সে কিছু বলে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। অভ্যস্ত হয়ে গিয়েছে এমন অপমানের প্রতি। তবু ভিতরে কোথাও একটা কিছু চিৎকার করে ওঠে। ঘরের ভেতরে তখন আর কেউ কিছু বলে না। কেউ লক্ষ্য করে না নিসারার চোখে জল এসেছে কিনা। নিসারা আস্তে আস্তে সরে যায় রান্নাঘর থেকে। সবার অগোচরে, পায়ের শব্দ না করে সে বাড়ির পেছনের সিঁড়ি বেয়ে উঠে যায় ছাদে। সেই ছোট্ট কুঠুরির ঘরে, যেটা তার নিজের নয়, তবু একমাত্র জায়গা যেখানে সে কিছুক্ষণ নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারে। ঘরটার মেঝেতে ধুলোর গন্ধ। এক কোণে শুকনো বাতাসে নড়ে ওঠে একটা পর্দার খোঁচা। নিসারা জানালার কাছে বসে পড়ে। বাইরে চাঁদের আলো নেমে এসেছে কুয়াশার ভেতর দিয়ে। সে চাঁদের দিকে তাকিয়ে থাকে না, তাকিয়ে থাকে আয়নার দিকে। সে শুধু চোখ বন্ধ করে বসে থাকে। ভেবেও না ভেবে, শুধু অনুভব করে। ভেতরে কোথাও একটা শূন্যতা জমেছে, যা কোনো শব্দে ভরবে না আর। ঠান্ডা বাতাস ঘরের কোণ ঘুরে এসে তার গায়ে লাগে, কিন্তু সে নড়ে না। চোখের পাতা যেন পাথর হয়ে গেছে। ঠিক তখনই কেন যেন একটা অদ্ভুত অনুভব জেগে ওঠে। কেউ যেন খুব গভীরভাবে তাকিয়ে আছে তার দিকে। চোখের ভেতর দিয়ে নয়, যেন হৃদয়ের সবচেয়ে গোপন কুঠুরির দরজা দিয়ে। নিসারা ধীরে চোখ মেলে তাকায়। সামনেই সেই পুরনো আয়নাটা, যেটা সে নিজেই খুঁজে পেয়েছিল একদিন কুঠুরির ধুলোমাখা অন্ধকারে। আয়নার কাচ ঝাপসা, তবুও স্পষ্ট দেখা যায় নিজেরই মুখ। একটা মুখ, ক্লান্ত, নিরুত্তাপ, আর অসম্ভব রকম নিঃসঙ্গ। সে চুপচাপ তাকিয়ে থাকে নিজের প্রতিবিম্বের দিকে। কিন্তু আজ, এই প্রথম, তার মনে হয়, এই আয়নাটা কেবল তার মুখ দেখায় না, এটা বুঝে ফেলে তার ভিতরের কান্নার শব্দটাও। আমার মানজার, তুমি কি শুনতে পাও আমার আত্মার চিৎকার? রোজ রাতের দমবন্ধ হয়ে আসা ব্যথাটা, যেটা ঠিক বুকের মাঝখানে গেঁথে থাকে। তা কি কখনো ছুঁয়ে যায় তোমার কাছের গহীন? আমার না বলা কথা, যেগুলো আমি কারো সামনে মুখ ফুটে বলতে পারি না, সেগুলো কি এসে পৌঁছে তোমার কাছে? তুমি তো শুধু একটা আয়না, তাই না? তবু কেন এমন হয়, তোমার দিকে চোখ রাখলেই আমার ভিতরের দুঃখগুলো যেন নিঃশব্দে গলে পড়ে? কেন মনে হয় তুমি কেবল কাজ নও? তুমি আমার ভেতরের সেই মানুষটা, যাকে কেউ চেনে না, শুধু আমি জানি।
হু হো, হাস্যকর। একটা আয়নার প্রেমে পড়া যায়? তবু আমি তোমাকে নাম দিলাম মানজার, আমার প্রতিফলন, আমার ছায়া, আমার আরশি। তুমি শুধুই প্রতিবিম্ব নও, তুমি স্পষ্ট করো আমাকে নিজেই। তুমি আমি, আর আমি তোমাতে হারিয়ে যাওয়া এক সত্তা। মানজার, তুমি মানুষ হলে কি পারতে আমার হাত ধরতে? আমি কাঁদলে তোমার কপাল ছুঁয়ে বলতে, চুপ করো। তুমি তো কিছু বলো না। তবু মনে হয় কেউ ধীরে ধীরে আমার দুঃখ বোঝে। তোমার সামনে দাঁড়ালেই শান্তি পাই। তোমার চোখে দেখি আমার সেই আমি, যাকে পৃথিবী আজও চেনে না। তাই তো নাম রাখলাম মানজার। কারণ তুমি শুধু আমার আয়না নও, তুমি আমার আত্মার আলাপ। আমি আমার প্রতিফলন তোমার মাঝে দেখতে পাই আরো স্পষ্ট হয়ে। তুমি আমার প্রতিবিম্ব, তুমিই আমি, আমিই তুমি। আমার মানজার। পুকুরঘাটের জল নীলচে হয়ে এসেছে। দিন আর রাতের মাঝে একটা সূক্ষ্ম রেখা থাকে, যেখানে আলো মোড়ে আর অন্ধকার জন্ম নেয়। নিসারা সেই রেখার মাঝখানে বসেছিল। হাতের থালাবাসনে জল পড়ছিল একঘেয়ে ছন্দে। মাথার ঘাম শুকিয়ে গেছে। ওড়নার কিনারায় ধরা ধুলো এখন পাথরের মতো শক্ত। চারদিক নীরব। তবু বাতাসের ভেতরে কেমন যেন এক কান্না করা গন্ধ। এমন গন্ধ সাধারণত কোনো কিছু ঘটার আগে হয়, কিংবা কেউ আসার আগে। ঠিক তখন পেছনে থেকে একটা কণ্ঠ ভেসে এল, গভীর, স্নিগ্ধ, আর অবাক করা রকমের শান্ত। এই মেয়ে। নিসারা গা কেঁপে উঠে পেছনে তাকায়। তাড়াতাড়ি করে মাথার কাপড়টা ভালোভাবে টেনে নেয়। আর তখনই তার চোখে ধরা দেয় এক পুরুষ। সে যেন মানুষ নয়, একটা স্থির সৌন্দর্যের মূর্তি। একটা সাদা পাঞ্জাবি গায়ে, যেটার উপর সন্ধ্যার হালকা বাতাস পড়ে খেলছিল। চুলগুলো ঘাড় ছুঁয়ে এসেছে, কালো আর নরম। চোখ, তা বলে বোঝানো যায় না, কেবল বলা যায়, এই চোখে কেউ তাকালে নিজের কথা ভুলে যেতে পারে। গায়ের রংটা ফর্সা, আর তার মুখের রেখাগুলো যেন কোনো প্রাচীন চিত্রশিল্পীর তুলিতে আঁকা। একটু বেশি নিখুঁত, একটু বেশি একান্ত। তুমি জানো না, এই সন্ধ্যা সময়টায় বাইরের জায়গায় থাকা ঠিক না। এই সময়টা মানুষের নয়, অন্য কিছুর। জলের ধারে ছায়া নামে, আর ছায়ারও কান থাকে। নিসারা কিছু বলে না। সে শুধু তাকিয়ে থাকে। মনে হচ্ছিল, চোখের পলক ফেললে সে এই লোকটাকে হারিয়ে ফেলবে। সে নিজেই জানে না কেন। তাকে দেখে বুকের ভেতর কেমন করে উঠল। একটা গানের মতো, যার সুর কোনোদিন শোনা হয়নি, তবু মনে হয় বহুবার শুনেছে। আপনি কে? এইটুকু কেবল উচ্চারণ করে সে। রুহান তখন একটু এগিয়ে আসে। সে হেসে বলে, রুহান এলিয়ার, আমার নাম মনে রেখো। কোনোদিন ভুলে যেতে পারবে না। মা, মা, মানে? নিসারা ভয় কাবু হয়ে যাচ্ছে প্রায় এভাবে একাকী এত কাছে অচেনা কোনো পুরুষকে দেখে। মানে টানে কিছু না, সোজা বাসায় যাও এখনই, আর পিছনে ফিরে তাকাবে না, তাড়াতাড়ি করো। নিসারা ঠায় দাঁড়ানো কিছুই ঢুকছে না তার মাথায়। এই মেয়ে কি বলেছি? এবার হঠাৎ ধমকে কলিজা কেঁপে উঠল কেন যেন চোখের কোণে জলেরা এসে ভিড় করে। সে নিজেই জানে না কেন অচেনা মানুষের ধমকে তার কষ্ট অনুভব করছে। চোখের পানি এড়ায় না পুরুষটির থেকে। তৎক্ষণাৎ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিসারা চলে যায় থালাবাসন নিয়ে বাধ্য মেয়ের মতো, আর পিছন ফিরে তাকালো না সে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। রাত অনেক হয়েছে। আকাশে চাঁদ আজ যেন বেশি জ্বলছে না। একটা হালকা আলো শুধু যেন ভেসে আছে। যেমন নিসারার ভেতর এখন কেমন যেন অস্পষ্ট একটা আলো জ্বলছে নিঃশব্দে। খাটে শুয়ে আছে সে। চোখ বন্ধ করলেই সেই কণ্ঠটা বাজে কানে। রুহান এলিয়ার, আমার নাম মনে রেখো, কোনোদিন ভুলে যেতে পারবে না। নামটা বুকের উপর বসে থাকে। যেন সেই নামে একটা ওজন আছে, একটা গভীরতা, এক অজানা কিছু। নিসারা জানে না কেন, সেই মানুষটার ধমকেও তার চোখে জল এসেছিল। অচেনা একটা পুরুষ, অথচ তার কথায় এমন ভরসা আর ভয় একসাথে। সে উঠে পড়ে, ঘরের লোকজন ঘুমিয়ে, এক পা করে গিয়ে সে দাঁড়ায় জানালার পাশে। পুকুরের জল দেখা যায় না অন্ধকারে। তবু সে জানে, সেই জায়গাটা এখনো আছে। সেই গাছটা, সেই সন্ধ্যার বাতাস। হঠাৎ বুকের ভিতর থেকে একটা স্বীকারোক্তি বেরিয়ে আসে নিঃশব্দে। তাকে আবার দেখতে ইচ্ছে করে। তারপর নিজেকেই লজ্জা পায়। কেন একজন অচেনা পুরুষকে মনে পড়ছে বারবার? কেন তার নামটা এত সুন্দর লাগে? রুহান, রুহান এলিয়ার। নামটা যেন অলিক কোনো কবিতার প্রথম শব্দ। নিসারার চোখের পাতা ভারী হয়ে আসে। তবু ঘুম আসে না। তাকে দেখতে ইচ্ছে করে, আবার না দেখতে চাওয়ার ভয়েও বুক ধড়ফড় করে ওঠে। একটা আকর্ষণ জমে ওঠে বুকের গোপনে। নিঃশব্দ, অথচ দাহজ্বালানো এক আগুনের মতো। ড্যাশ ড্যাশ ড্যাশ। সব ঘর নিস্তব্ধ। ঘুমাচ্ছে পুরো গ্রাম। কেবল নিসারার ঘুম আসেনি। চুপচাপ পা টিপে টিপে উঠে পড়ে সে। ওড়নাটা গলায় জড়িয়ে ঘরের কোণ পেরিয়ে সে চলে যায় ছাদের সেই পুরনো কুঠুরির ঘরে, যেখানে একদিন ঝাঁঝরা ধুলোর ভেতর খুঁজে পেয়েছিল এক অদ্ভুত সুন্দর আয়না।
ঘরটা আজও অন্ধকার, তবু জানালা দিয়ে ঢোকা চাঁদের আলোতে আয়নার কাচটা হালকা ঝিলমিল করে। নিসারা চুপচাপ বসে পড়ে আয়নার সামনে। প্রথমে সে কিছু বলে না, তবে আয়নার সামনে মুখ রাখতেই তার মনে হয় আজকের দিনের প্রতিটা মুহূর্ত যেন আয়নার ভেতর জমে আছে। সে ফিসফিস করে বলে ওঠে, তুমি জানো তো আজকে সন্ধ্যায় কি হয়েছে? আয়না অবশ্য কোনো উত্তর দেয় না, তবু নিসারার মনে হয় কেউ শুনছে। সে আবার বলে, সেই লোকটা, রুহান এলিয়ার। আমি তো তাকে চিনিই না, কিন্তু তার চোখ আমি কেমন করে যেন চিনি। আগে কোথাও দেখেছি কি? সে আয়নার কাছে আঙুল ছোঁয়ায়। তুমি কি বুঝতে পারো কেন আমি ওর ধমকে কেঁদে ফেললাম? কেন সে ধমক দিয়েও আপন মনে হলো? আয়নায় তখন নিসারার মুখের পাশে একটুখানি ছায়া খেলে যায়। সে চমকে ওঠে, কিন্তু আলো ঠিক পড়ে দেখে সেটা তার নিজের চুলের। তবু কেন যেন মনে হয় কেউ পাশে বসে আছে। নিসারা মাথা নিচু করে ফিসফিস করে, তুমি তো আমার সব জানো, আমার মনের কথা, আমার কান্না। বলো না, এই অনুভবটা কি খুব বেশি হয়ে গেল? একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় নিসারা। তারপর চোখ তুলে তাকায় আয়নায়। আর মনে হয় আয়নাটাও যেন তাকিয়ে আছে তার চোখে। আর ঠান্ডা, নিঃশব্দ কণ্ঠে বলছে, প্রেম তো এমনি করেই আসে, নিসারা। শব্দ ছাড়াই, পরিচয় ছাড়াই। আয়নার সামনে বসে থাকা নিসারা হঠাৎ যেন নিজেকে ধমক দেয়। ধুর, কি ভাবছি আমি? একটা অচেনা লোক, আর তার দুটা কথা শুনেই আমি কি পাগল? চোখ দুটো চট করে পেছনে ফিরিয়ে নেয় সে, যেন আয়নাও তাকে দেখে ফেলবে। আচ্ছা, রুহান এলিয়ার, কি রকম নাম, আর কি রকম চোখ। ধুর, আমি কেন এইসব ভাবছি? তারপর নিজের কপালে একটুখানি চাপড় দেয়। সব ভুল, আমি প্রেমে পড়িনি, ও তো শুধু সুন্দর। ওর চোখটা একটু অন্যরকম, কিন্তু এ তো মানেই না আমি। সে চুপ করে যায়। শব্দগুলো কেমন যেন নিজের কানেই হালকা বেসুরো লাগে। কারণ সে জানে, সে যা ভাবছে তার চেয়েও বেশি কিছু সে অনুভব করেছে। হঠাৎ আয়নার কাছে চোখ পড়ে তার। নিজের মুখ দেখে নিজেই চমকে যায়। চোখ দুটো কেমন যেন ভারী লাগছে। আর ঠোঁটের কোণে একটুকরো হাসি লুকিয়ে আছে, যা সে দিতে চায়নি। আয়নার দিকে একটানা তাকিয়ে থেকে সে ধীরে বলে, আমি প্রেমে পড়িনি। শুধু ওর নামটা শুনলে ভালো লাগে। শুধু ওর চোখটা মনে পড়ে যায়। শুধু ওর কণ্ঠ শুনলে ঘুম আসে না। ধূর, মুখে শুধু ওর ওর আসছে কেন যেন মনে হয় আমার কত আপন কেউ। তবে সে আবার নিজের কাঁধ ঝাঁকিয়ে বলে, তবে কিছু না, কিছুই না, এটা প্রেম না, এটা, ধুর, কিছুই না। তারপর আয়নার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তুই বিশ্বাস করিস না আয়না, তাই তো? আর আয়নাটা চুপচাপ তাকিয়ে থাকে। নিজের প্রতিবিম্বে সে শুধু দেখে একটা মেয়ের চোখে প্রেম এখনো স্বীকার হয়নি, তবু জমে আছে পুরো রাত জুড়ে। আজ প্রচণ্ড গরম, আম্মা। বিকেলে রোদ কমলে কাপড়গুলো কেচে আনবো। আন্ডারস্কোর, তোর সাহস তো দেখি কম না। আমার মুখের উপর কথা বলিস? এখনই যাবি, বুঝলি? ঠিক আছে। একটুও মুখ না কুঁচকে নিসারা ময়লা কাপড় চোপড় গুছিয়ে নেয়। চোখে অদ্ভুত এক শীতলতা, শুধু কণ্ঠে সুর নেই, একটা আত্মসমর্পণের শব্দ ভেসে আসে, যেটা হয়তো বাড়ির প্রতিটি ইট পাথরে গেঁথে আছে। পেছনের পুকুরটাই ছিল তাদের দাদাদের আমলের। নিসারার পরিবার সেই সূত্রেই এই পুকুর ঘাটের একচ্ছত্র মালিক। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ঘাটে কেউ আসে না। আর নিসারা জানে না কেন। এই ঘাটে এলেই তার বুকটা হালকা লাগে, যেন বুকের ভেতর জমে থাকা ভারটা কেউ তুলে নেয়। পুকুর ঘাটে এসে সে থামে, আজও ঠিক আগের মতোই। চারদিকে গরমে কাঁপছে মাটি, কিন্তু এই পুকুর ঘাটে যেন শীতল বাতাসের পরশ। পুকুর পাড়ের গাছের পাতাগুলোও তেমন নড়ছে না, তবু পানির গায়ে এক তিরতিরে কাঁপুনি দেখা যায়। নিসারা একবার চোখ বন্ধ করে। একটা চাপা প্রশ্ন জাগে মনে, এই জায়গাটার মধ্যে এমন কি আছে? এখানে এলেই কেন আমার দম ফেলার মতো জায়গা হয়? তারপর নিজেকেই উত্তর দেয়, হয়তো পানির কাছাকাছি বলেই এমন ঠান্ডা লাগে। তবে জানে, এই উত্তর সে নিজেকেও পুরো বিশ্বাস করাতে পারছে না। শব্দটা এল হঠাৎই। ঠিক কার কণ্ঠ সেটা বোঝা গেল না। মাঝ দুপুরে এই ফাঁকা পুকুরঘাটে কেউ ডাকবে, এটা স্বাভাবিক নয়। নিসারা থেমে যায়, হাতের কাপড়গুলো অর্ধেক পানিতে ভেজা। সে আর ঘষছে না, শুধু মাথা উঁচু করে চারপাশটা দেখে। নীরবতা, কেউ নেই, তবে বাতাস কেমন ভারী হয়ে উঠেছে, যেন কোনো অদৃশ্য কান্না ধীরে ধীরে তার বুকের ওপরে চেপে বসছে। তার মন উথাল পাথাল করে উঠল। আয়না, সে জানে তার মা কখনোই চায় না সে আয়নাটা কাছে রাখুক। মা বলেন, বাড়ির মেয়েদের অত আয়নায় তাকানো শোভা পায় না। কিন্তু আয়নাটা নিসারার কাছে শুধুই কাচের টুকরো না, ওটা যেন তার একমাত্র আপন, যার সামনে বসে সে নিজের কথাগুলো বলতে পারে, যেটা তার দুঃখ বোঝে, আর যেটার দিকে তাকালে নিজের মধ্যেই আলো খুঁজে পায় সে।
মন আর মানে না। নিসারা কাপড় ফেলে রেখে দৌড় দেয় ঘরের পেছনের দিকে। দাঁড়িয়ে পড়ে এক কোণে। সেখানে থেকে দেখে, তার আয়নাটা ধীরে ধীরে সিঁড়ির পাশে রাখা হচ্ছে ফেলার জন্য। চটের পুরনো ব্যাগে মুড়ে, ধুলিমাখা এক কোণায় ঠেলে দেওয়া হচ্ছে। সেই দৃশ্য দেখে নিসারার চোখে জল আসে না। কিন্তু বুকের মধ্যে এক টুকরো কাঁচ ভেঙে গলার কাছটায় গেঁথে যায়। সে ফিরে যায়, কিছু বলে না, শুধু আবার পুকুরঘাটে গিয়ে কাপড়গুলো ধুয়ে দেয়। সেভাবেই রোদে মেলে রাখে, যেন কিছুই হয়নি, কিন্তু কিছু হয়েছে। তার ভেতরে একটা অদৃশ্য প্রতিজ্ঞা জন্ম নিয়েছে। রাতে সবার ঘুম ভাঙে যখন, সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আলতো পায়ের শব্দে গিয়ে ব্যাগটা খুলে আয়নাটা বের করে। একবার চোখ রাখে কাচের দিকে। আয়নাও যেন চুপটি করে তাকিয়ে আছে তার দিকেই। সে আয়নাটা বুকে জড়িয়ে ধরে, নিঃশব্দে বলে, তুই পড়বি না, মানজার। যতবার তোকে সরাবে, আমি আবার তুলে আনব। কারণ তুই তো আয়না না, তুই তো আমি। তারপর নিসারা সেই আয়নাটাকে নিয়ে ছাদঘরের এক গোপন কোণে রেখে দেয়। যেখানে কেউ খোঁজ করবে না, কেউ সন্দেহও করবে না। সেই কোণায় দাঁড়িয়ে সে শেষবারের মতো আয়নার দিকে তাকায়। আয়নার ভেতরের নিজের প্রতিচ্ছবি যেন একটু কেঁপে উঠল। কিংবা হয়তো নিসারার চোখ কেঁপেছে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সন্ধ্যা পেরিয়ে রাত নামছে। আকাশে চাঁদ নেই, তবু জানালার কাছে হালকা আলো যেন নড়ে ওঠে বারবার। নিসারা ঘরের দরজা লাগিয়ে বসে আছে একা। তার মায়ের গলা ঘরে ভেসে আসছে। চিরাচরিত বকুনি, ছুড়ে দেওয়া কথা। কিন্তু নিসারা আজ সেসব শুনছে না। আজ সে অন্য কিছুর কথা ভাবছে। সেই দুপুরে, যখন সে একা ছিল রান্নাঘরে, আচমকা জানালার পাশে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে দেখে ফেলেছিল। অথচ দরজায় কেউ কড়া নাড়েনি, কেউ ঢোকেনি, কেউ বেরো হয়নি। তার শুধু মনে হয়েছিল, চোখের দৃষ্টি লেগে গেছে তার গায়ে। জলের মতো ঠান্ডা, কিন্তু বুক কাঁপিয়ে দেওয়ার মতো শক্তিশালী। তারপর থেকে কিছু বদলে গেছে। আজ রাতে সে ঘুমাতে পারছে না। পিঠে কেমন যেন গরম লাগছে বারবার। আর আয়নার ঠিক পাশ থেকে বাতাস কানে এসে বলছে, তুমি কি আমায় দেখেছিলে, নিসারা? সে চমকে উঠে তাকায়। ঘর ফাঁকা, আয়নার কাছে নিজের প্রতিবিম্ব ছাড়া কিছুই নেই। তবু মনে হয়, কেউ যেন তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে ফিসফিস করে, তুমি কে? মানুষ তো না। তবু তোমার চোখে ভয় নেই, শান্তি আছে। এই কথাটুকু শুনেই নিসারার সমস্ত স্নায়ু যেন ভেঙে পড়ে। সে আর সহ্য করতে পারে না। তার বুকের ভেতর গুমট চাপা যন্ত্রণাটা এবার ফেটে বেরোয় কাপা কণ্ঠে। তুমি কে? তুমি কি? আমি জানি না। তার গলার স্বর টলে যায়। তবে এটুকু জানি, তুমি আছো। তোমার অস্তিত্ব আছে, আছেই। না হলে কেন বারবার আমায় টেনে নিয়ে যাও নিজের দিকে? কেন রাত হলেই, আয়নার দিকে তাকালে মনে হয় কেউ আমার নাম ধরে ডাকছে চুপিসারে? তার চোখ ভিজে ওঠে, কাঁধ কেঁপে উঠছে দম আটকে আসা কান্নায়। আমি আর পারছি না। যদি তুমি থেকেই থাকো, তাহলে সামনে এসো। ধরে নাও আমিও পাগল হয়ে গেছি। তবু তুমি আমার পাগলামির উত্তর হয়ে দাঁড়াও। এই ছায়া, এই কণ্ঠ, আর না, এই টানা হেঁচড়া ভালোবাসার মতো অনুভব। আমি চাই না আর, যদি থাকো, ধরা দাও। না হলে, চলে যাও চিরতরে। নিসারা চুপ করে বসেছিল আয়নার সামনে। ঘর নিস্তব্ধ, ঠিক যেন কেউ চারদিকের শব্দগুলো শুষে নিয়েছে। বাতাস ঢুকে আসে জানালার ফাঁক দিয়ে। ঠান্ডা, কাঁপুনি ধরায় এমন বাতাস, যেটা শরীর নয়, আত্মাকে ছুঁয়ে দেয়। সে চোখ বন্ধ করে বসে থাকে। আর ঠিক তখনই, একটা ঘ্রাণ, না, কাঁঠাল ফুলের নয়, না কোনো আতরের। এটা এমন এক গন্ধ, যার ব্যাখ্যা নেই, তবু নিঃশ্বাসে জড়িয়ে যায়। তার কাঁধে শীতল কিছু একটা ছুঁয়ে যায়। সে ভাবল বাতাস। কিন্তু তারপরেই কেমন যেন একটা কম্পন বুকের ভেতর। একটা অচেনা অনুভব। যেন কেউ পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। ধীরে, স্থির, গভীর। চোখের পাতায় আলো পড়ে। সে চোখ খুলে, আর সামনে দাঁড়িয়ে একজন। না, আয়নায় না, ঠিক সামনে, ঘরের ভেতর, তার থেকে হাতখানেক দূরে। একটা পুরুষ। সে উচ্চতায় লম্বা, বর্ণে শুভ্র নয়, তবু দৃষ্টি অন্ধকারে দীপ্তিমান। চুলগুলো আলগা, কাঁধ ছুঁয়ে আছে। আর চোখে সময় থমকে গেছে যেন। তাতে নদীর ঢেউ নেই, আছে গভীরতা। নিসারা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ছেলেটি বলে, তুমি ডেকেছিলে, তাই এলাম। আমি। তুমি প্রতিদিন ডাকো, নিসারা। তুমি আয়নার সামনে বসে আমাকে খুঁজো। তুমি বলো, ধরা দাও। আর আজ, আমি ধরা দিলাম। নিসারার ঠোঁট কাঁপে। কিছু বলার আগেই সে ফিসফিস করে জিজ্ঞেস করে, আমাকে সামনে আনার শাস্তি পাবে মেয়ে? নিসারার কেন যেন ভয় হলো না মনোমুগ্ধকর হয়ে বলে খিল শাস্তি? ভালোবাসতে হবে এবার আর ভালোবাসা সহ্যও করতে হবে আমার। পারবে, পারবো। তারা চিহ্ন তারপর থেকেই শুরু হলো সমাজের নিষিদ্ধ প্রেমের কাহিনী। মানুষ আর জিনের ভালোবাসায় একে অপরের আত্মা আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে।
আর দুজন একসঙ্গে খুঁজে পায় শান্তির আড়াল। তখন থেকেই বদলায় নিসারার জীবন। অশান্তির নীড় থেকে গড়ে ওঠে শান্তির বাস। যেখানে রুহান এলিয়ার আছে, তারা চিহ্ন। দিন যত গড়াচ্ছে, রুহান আর নিসারার আত্মা যেন এক সুতোয় বাঁধা পড়ছে চুপিসারে। তাদের মধ্যে প্রতিদিন জমে উঠছে শত শত কথা, অজস্র অব্যক্ত অনুভব। নিসারা যেন ধীরে ধীরে নিজেকে ভুলে যাচ্ছে। সমস্ত পৃথিবীর আলোছায়া তার কাছে অর্থহীন হয়ে পড়ছে। রুহান ছাড়া তার কোনো হুঁশ নেই, কোনো ঠিকানা নেই। 5টি বছর পেরিয়ে গেছে, নিসারা যেন সময়ের হিসাবও রাখে না। খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে। শরীর ক্ষীণ হয়ে এসেছে, চোখের নিচে কালি ঘন হয়ে উঠেছে। পরিবার বিয়ে দিতে পারছে না। কারণ, নিসারার মন অন্যখানে অনেক দূরে। যেখানে রুহান আছে, শুধু রুহান। এই কথা যদি গ্রামে জানাজানি হয়ে যায়, তাহলে লজ্জায় মুখ দেখানো যাবে না। এতদিন কেউ কিছু বুঝতে পারেনি। নিসারার চালচলনে এতটা সাবধান ছিল সে। কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারছে না। দিনে দিনে তার অবনতি স্পষ্ট হয়ে উঠছে। চারদিকে চাপা শোরগোল, কিন্তু নিসারার মন এখনও সেই রুহানের কাছে বন্দী। নিসারার মা এবার আর সহ্য করতে পারলেন না। মেয়েটা চোখের সামনে গলে যাচ্ছে দিনের পর দিন। খাওয়া নেই, ঘুম নেই, কথা নেই, হাসি নেই, সব যেন কোথায় হারিয়ে গেছে। তিনি ছুটে গেলেন পাশের গ্রামের এক হুজুরের কাছে, যার নাম শুনে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে। সব কথা খুলে বললেন নিসারার আজকের অবস্থা। 5 বছর ধরে যেভাবে সে বদলে গেছে। হুজুর অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর মাটির দিকে তাকিয়ে বললেন, আপনাদের মেয়ের উপর কোনো এক ইফরিত জিনের প্রভাব পড়েছে। এই জিন সাধারণ নয়, খুবই প্রবল, শক্তিশালী। এই জিন বাস্তব জীবনকে নিসারার জন্য এতটা কঠিন করে তুলেছে, যেন নিসারা বাধ্য হয়েছে সেই জিনের কাছেই আশ্রয় নিতে। এখন সে জিন ধীরে ধীরে ওর মন দখল করে ফেলছে। ওর হৃদয়, ওর স্বপ্ন, সবকিছু। এখান থেকেই শুরু হয়েছে নিসারার পতন। হুজুর বললেন, আমি যেতে পারলে হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারবো। কারণ, অনেক কিছু চোখে না দেখলে বোঝা যায় না। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, আপনাদের মেয়ে এখন আর পুরোপুরি নিসারা নেই। তার মধ্যে অন্য আরেকটি সত্তা বাসা বেঁধেছে। একটি অদৃশ্য অস্তিত্ব, যাকে সহজে তাড়ানো যাবে না। হুজুর আসবেন আগামীকাল। নিসারার মা আজই ফিরে এসেছেন বাসায়। মেয়েটা জানালার পাশে বসে আছে চুপচাপ। চোখের পাতা কাঁপছে না, শ্বাসপ্রশ্বাসও যেন টের পাওয়া যায় না। গালে লাল হয়ে আছে থাপ্পড়ের দাগ। তবু চোখে কোনো পানি নেই, কোনো অভিমান নেই। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শূন্যের দিকে। নিসারা এখনো রুহানের কথায় মগ্ন। তার মন এই ঘরে নেই, অনেক দূরে কোথাও। যেখানে বাস্তবের কোনো হিসেব চলে না। যেখানে যন্ত্রণা জয় করে ভালোবাসা। নাফিসা বেগম ধীরে ধীরে পেছনে হেলে পড়লেন। দেয়ালের সঙ্গে মাথা ঠেকিয়ে বসে পড়লেন চুপচাপ। মনের ভেতর এক অদ্ভুত অনুতাপ করে করে খাচ্ছে। যদি তিনি একটু আগেই বুঝতেন। যদি মেয়েটার প্রতি একটু নরম হতে পারতেন। যদি তাকে একটু বুঝে নিতে পারতেন। তাহলে হয়তো আজকের এই অবস্থা হতো না। নিসারার মুখের সেই শেষ কথা এখনো কানে বাজছে। প্রেমে পড়িনি, আম্মা। আমি তো ভালোবেসেছি। আমার রুহের সঙ্গে মিশে গেছে ও। আন্ডারস্কোর। হুজুর এসেছেন সকালবেলা। তার মুখে কোনো ভয় নেই, চোখে শুধু গভীরতা। চোখ বন্ধ করে নিসারার বাড়ির উঠানে পা রাখার পরপরই যেন কিছু একটা টের পেলেন তিনি। একটা অদৃশ্য ভার যেন তার কাঁধে নেমে এলো, চারপাশের বাতাস থমকে গেল। তিনি চোখ মেলে তাকালেন, সবার দিকে একবার করে দেখলেন, তারপর ধীরে পা বাড়ালেন নিসারার ঘরের দিকে। ঘরের সামনে দাঁড়াতেই, নিসারার পেছনে থেকে একটা ঠান্ডা হাসির আওয়াজ ভেসে এলো। একটা না, মৃদু, যেন কারো মনে দংশন করে যাচ্ছে। হুজুর থমকে দাঁড়ালেন। হাসির উৎসের দিকে তাকালেন না, তবুও বুঝলেন, কে হাসছে। নিসারা সেই মুহূর্তে জানালার দিকে তাকিয়েছিল। সে ঘুরে তাকালো না, শুধু অদ্ভুত এক হাসি ছুড়ে দিল পেছনে। হুজুর সেটা দেখতে পেলেন না, কিন্তু কিছু একটা যে ঠিক নেই তা তিনি অনুভব করলেন। চোখ বুজলেন, ঠোঁট নাড়ালেন নীরবে, তারপর সোজা চলে গেলেন পাশের ঘরে। সেখানে অপেক্ষা করছিল নিসারার পরিবার। হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ভীষণ শান্ত কণ্ঠে বললেন, এই জিন খুবই শক্তিশালী। এটা অন্যরকম কিছু। তার নাম রুহান এলিয়ার। আপনাদের পরিবারের এক সদস্য আগে একবার এই জিনকে একটি আয়নার ভেতর আটকে ফেলেছিল। তবে সেটা ভুল ছিল। রুহানের কোনো দোষ ছিল না, তবুও বন্দি করা হয়েছিল ক্ষমতার লোভে। তাকে আয়নায় বন্দি করা হয়েছিল কষ্ট দিয়ে। আমার বাবা এবং তার এক বন্ধু এই কাজ করেছিলেন। তাদের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু উপায়টা ছিল নিষ্ঠুর। সবাই নিঃশব্দ। নাফিসা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে আসে। হুজুর আবার বললেন, বহু বছর পর এই জিন সেই আয়না থেকে মুক্তি পেয়েছে। আর যাকে দেখে সে আবার জেগে উঠেছে, সে হলো নিসারা। আপনাদের মেয়ের মধ্যেই সে আশ্রয় নিয়েছে, কারণ সে তাকে ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসা কোনো মানবিক প্রেম নয়।
এটা অধিকার, এটা মালিকানা, এটা এক ধরনের জেদ। তার কণ্ঠে তখন গা ছমছমে স্থিরতা। এই জিন এখন নিসারাকে সহজে ছাড়বে না। কারণ নিসারা তাকে নিজের রুহ দিয়ে ভালোবেসেছে, না জেনেই। নিসারার বাবা বলে উঠলেন, ও হ্যাঁ, আমার বাবা ছিলেন। তাহলে এই আয়নাটা আমাদের ঘরেই ছিল। নিসারার মা বলে উঠলেন, আমি এটা ফেলে দিয়েছিলাম, পুরনো হয়ে গিয়েছিল দেখে। জানি না কখন নিসারা আবার নিয়ে এসেছে। আমরা কখনো দেখিনি। আর বুঝতেও পারিনি। নিসারা লুকিয়ে লুকিয়ে আয়নার সঙ্গে মিশে গেছে। আমার ভুল, আমি কোনোদিন নিসারাকে বুঝিনি, তার প্রতি ভালো আচরণ করিনি। হুজুর, দয়া করে আপনি কিছু একটা করুন। হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। চোখ মুদলেন। তারপর গভীর কণ্ঠে বললেন, একটি জিনিস করা যায়। নিসারাকে ব্যবহার করেই নিসারাকে বাঁচাতে হবে। তার কথায় সবাই চুপ। আবেগ আর আশঙ্কা ছেয়ে গেল ঘরে। এই যুদ্ধ এখন আর বাইরের নয়। এই যুদ্ধ নিসারার ভেতরের, আর তাকে ফিরিয়ে আনার পথ শুধু নিসারার মাঝ দিয়েই। অতঃপর গোপনে আলোচনা শুরু হলো। পরিবারের সকলে জানল সেই পরিকল্পনা। শুরু হলো প্রস্তুতি তাণ্ডবের। নিসারাকে বেঁধে রাখা হয়েছিল পরিকল্পনা করে। পেছনের ঘরের অন্ধকারে একটা খালি খাটে কাপড় দিয়ে হাত পা বাঁধা। নির্জন দুপুর গড়িয়ে গেলে কেউ একটা পাতিল এনে রেখে যেত। তাতে পানি থাকতো কিন্তু খাবার থাকতো না। সেই পানিতেই চোখের পানি মিশে যেত অল্প অল্প করে। তারা বলেছিল জিনের সাথে সম্পর্ক রেখেছে মেয়ে। এই সম্পর্ক ছিন্ন না করলে সর্বনাশ হবে ঘরের। তাদের ধারণা ছিল নিসারাকে কষ্ট দিলে সেই জিন দুর্বল হয়ে পড়বে। কান্না থামিয়ে মেয়েটি নিশ্চুপ হয়ে গেলে বুঝত তারা সফল হচ্ছে। তবে তারা জানত না রুহান নামের যে সত্তাটি আছে তার ভালোবাসা কেবল প্রেম নয়। তা ছিল আত্মার গভীর কোনো বন্ধন। সে চোখে চোখ রেখে প্রতিজ্ঞা করেছিল, যদি নিসারার চোখের কোণে এক ফোঁটা অশ্রুও পড়ে, সে ধ্বংস করে দেবে সবকিছু। তাই হয়েছিল। রুহান সেদিন বিকেল বেলা এল। বাতাস থেমে গিয়েছিল। ঘরের দেয়াল থেকে ধুলো উঠে এসে বাতাসে ঘুরপাক খাচ্ছিল। সেই সাথে যেন নেমে এসেছিল অজানা ভয়। কারো চোখে রুহান ধরা দিল না। তবে সবাই টের পেল ঘরের ভেতর কিছু একটা আছে। বায়ু ভারী হয়ে উঠল। ঘরের বাতাস শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হুজুর তখন কোরআন হাতে নিয়ে এগিয়ে এলো। তর্জনী তুলে উচ্চারণ করতে লাগলো কালেমা। আর নিসারার গায়ে বারবার পানি ছিটাতে লাগলো। পানি ছিটানো নয়, যেন তীক্ষ্ণ ধারালো শাস্তি। নিসারার গায়ে আগুনের মতো জ্বালা। চোখে কষ্টের রং। তবু মুখে কোনো শব্দ নেই। ঠিক তখনই হঠাৎ করে বাতাস থেমে গেল। ঘরের কাঁপুনি থেমে গেল। হুজুরের মুখ শুকিয়ে এল। তার চোখের সামনে দাঁড়িয়ে ছিল রুহান। নিঃশব্দে, চোখে আগুন, ভ্রু নত, আর নিসারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হুজুর পিছু হটল। তার ঠোঁট কাঁপছে। হাতের আয়াত কাগজ মাটিতে পড়ে গেল। নিসারার গায়ে ছিটানো পানি জমে উঠল শীতল বরফে। রুহান এক পা করে এগিয়ে এল। তার ছায়া নিসারার গায়ে পড়তেই মেয়েটির ঠোঁট কেঁপে উঠল। চোখের কোণে এক ফোঁটা জল। আর সেই জল গড়িয়ে পড়তেই ঘরের বাতাসে আবার হাহাকার উঠল। তখন ঘর জুড়ে জমাট একটা নীরবতা। বাতাস ভারী হয়ে এসেছে, যেন কিছু একটা ঘটবার অপেক্ষায়। রুহান নিসারার কাছে ধীরে ধীরে এগিয়ে এলো, তাকে ছুঁয়ে না, তবু তার চারপাশ ঘিরে এক অন্তর্হিত প্রতিরক্ষা গড়ে তুলল সে। হুজুর থেমে গেল খানিকক্ষণ। তার চোখে জ্বলছিল স্পষ্ট এক অসহিষ্ণুতা। সে জানে, এই সত্তার সঙ্গে কথা বললে বিপদ, ভুল এক উচ্চারণেই রুহান তার চেতনায় প্রবেশ করবে। এই জিন কথা দিয়ে বেঁধে ফেলে মানুষকে। তাই এবার ভাষা নয়, অস্ত্রের পথ বেছে নিল সে। ধীরে ধীরে নিঃশব্দে হাত গুজে আনলো কোমরের নিচে গুজে রাখা এক ছোট ছুরি। ছুরির ফলা কাঁপছে না, তবে হুজুরের চোখ কাঁপছে সন্দেহে। ছুরির ফলা ঘষে নিল এক কালো বাটি থেকে তোলা তরলে। তরলটায় কোনো রং নেই, কিন্তু গন্ধে যেন রন্ধনশালার নয়, বরং কারাগারের ঘন ঘন মৃত্যুর ঘ্রাণ। রুহান বুঝেও চুপ। সে স্থির, জানি না আত্মবিশ্বাসে, নাকি নিসারাকে রক্ষা করার গভীর প্রতিজ্ঞায়। হঠাৎই হুজুর ঘাড় ঘুরিয়ে রুহানের ছুরিটি গাঁথা হলো এক নকশার উপর মাটিতে। ঠিক ওই মুহূর্তে নিসারা চিৎকার করে উঠল। একটি হৃদয়বিদারক চিৎকার, যা ঘরের কাছের জানালায় লেগে গড়িয়ে পড়ল বারুদে ভেজা বৃষ্টির মতো। তার ঠোঁট থেকে, নাক থেকে, চোখের কোণ থেকে গড়িয়ে পড়তে লাগলো রক্ত। তাকে কেউ ছুঁয়ে দেয়নি, তবু যেন কেউ ছুরি চালিয়ে গেছে শরীরের গভীরে। রুহান সেই প্রথম গর্জে উঠল না, শুধু মাটি স্পর্শ করল দুই হাঁটুতে। নিসারার মুখের কাছে কান পেতে শুনল নিঃশ্বাস। সেই নিঃশ্বাস ক্ষীণ, ভারী, আর অনুচ্চরিত। সে ফিসফিস করে বলে উঠল, তোমার এই কষ্ট আমি নেই। তোমার রক্ত আমার হোক। তোমার এই শেষ নিঃশ্বাসটা আমার বুকের ভেতর বাঁচুক। তার চারপাশে তখন বাতাস ঘূর্ণি হয়ে উঠছে। ঘর থরথর করে কাঁপছে। আর নিসারার দেহ নিঃসার হয়ে উঠছে। ঘরের ভেতর একরাশ থমথমে নীরবতা। কেউ কিছু বুঝে উঠতে পারছে না।
নিসারার নিথর শরীর পড়ে আছে মাটিতে, তার পাশে ছড়িয়ে রয়েছে রক্তের দাগ। মা কাঁপতে কাঁপতে কাছে এসে বসে পড়েছেন, চোখে জল, মুখে কিছু বলার ভাষা নেই। বাবা স্থির দাঁড়িয়ে, যেন পাথরে পরিণত হয়েছেন। চারপাশের লোকজন নিঃশব্দে তাকিয়ে আছে। কেউ কারো দিকে চায় না, কেউ কোনো প্রশ্ন করে না। ঠিক তখনই নিসারার শরীরের পাশেই দাঁড়ানো ছায়ার মতো একটি অস্তিত্ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। তার কণ্ঠস্বর ভেসে এলো, নিসারার রুহের সঙ্গে আমার বসবাস ছিল। তাকে কষ্ট দিয়ে, আমাকে মেরে আপনারা শুধু আমাকেই নয়, আপনাদের মেয়েকেও খুন করেছেন। আপনারা যা করেছেন, তার শেষ নেই। আমরা আবার আসব, আবারও জন্ম নেব এই মাটিতেই। এই ভালোবাসার শূন্যতা থেকে আবার সব শুরু হবে। কণ্ঠ থেমে যায়। রুহান আর কিছু বলে না। তার মুখে কোনো অভিমান নেই, কিন্তু চোখে একরা সতল গভীর দুঃখ। মা হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠেন। তার কণ্ঠে শুধুই কান্নার শব্দ, ভেঙে পড়েছেন নিসারার মৃত শরীরের উপর। এমন কান্না যা জন্ম দেয় অনুতাপের, অসহায় এক উপলব্ধির। নিজের অজান্তেই নিজের মেয়েকে শেষ করে দিয়েছেন তারা। হুজুর কিছু বলেন না, চোখ মাটির দিকে, ঠোঁট নিঃশব্দ। এই প্রথম তার মুখে কোনো আয়াত নেই, দোয়া নেই। শুধু পাপবোধের ছায়া। বাতাস ভারী হয়ে আসে। পৃথিবী যেন এক মুহূর্তের জন্য নিসারার শোক অনুভব করে। আর রুহান, সে মিলিয়ে যায় ধীরে ধীরে। তার অস্তিত্ব আর দেখা যায় না। তবে তার উচ্চারিত সেই শেষ লাইনটি ঘরের দেয়ালে, নিসারার কপালের পাশে আরও একবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। এখানেই শেষ নয়। রুহান আর নিসারার মাঝখানে সমস্ত শব্দ থেমে গেছে। একটা ভারী নীরবতা ছড়িয়ে পড়েছে বাতাসে। না বলা যত কথা, না ছোঁয়া যত আবেগ, সব যেন জড়িয়ে আছে ওই চুপচাপ মুহূর্তে। তাদের জনের চোখের ভাষা কথা বলে। চোখের ভাষা দিয়ে বিদায় জানানো যায় না, তবু তারা জানাচ্ছে, এই পৃথিবীতে আর কিছু নেই, কেবল যাওয়া বাকি। হঠাৎই নিঃশব্দে রুহানের কণ্ঠ মিশে যায় নিসারার রুহের গভীরে। একটা গভীর, স্থির, কোমল বাক্য যেন মনে মনে পৌঁছে যায় নিসারার কাছে। নিশু, আমাদের রুহ বেঁধেছিল, কিন্তু সংসার বাধা হলো না। ক্ষমা করো আমাকে, এই পার্থিব সত্তাকে। তবে ভয় পেও না। আমি আবার ফিরব, তোমার হাত ধরে ঘর বাঁধতে। আর কষ্ট দেব না তখন। নিসারা ও বলে নিঃশব্দে, পর জন্মে আমি আর চাই না আপনাকে, আপনি ইচ্ছাকৃত পরিকল্পনা মাফিক আমায় মেরেছেন, সব জেনে গিয়েছি আমি, তাই তো নিজের সাথে আমাকেও খুন করলেন। খুন তো আমার পরিবার করেনি, আপনি করেছেন ইচ্ছে করে। রুহান হাসে, আমি ফিরলে তোমার আবারও জন্ম বাধ্যতা, আর মেরেছি বংশ করেছি আমি, ছাড়া তোমার অস্তিত্ব নেই, আমি তুমিই আমিই, মনে রেখো। অতঃপর শেষ নিঃশ্বাস দুজনেই ত্যাগ করল। তাদের কথা, তাদের মাঝেই রয়ে গেল। তাদের সাথেই বিলীন হয়ে গেল সব। কেউ তা জানতে পারল না। পৃথিবীর এক পাতায় এক খণ্ড গল্প এখানেই শেষ। দুই সত্তা, দুই প্রাণ। মুছে গিয়েও যায়নি বোধ হয়। আবারও কিছু একটা হবে। তবে জানা গেল না, রুহানের আসল সত্য কি ছিল। সমাপ্ত।